বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুর 2টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এরপর জানাবো সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 3। সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে দিবালোকে আব্দুর রহমান রিয়াদ 20 নামের এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ বিকাল 5টার দিকে শহরের নাজমুল চত্বর ও চৌরাস্তা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়েছে। এদিকে খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। আজ এই 3 আসনে তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হবে। তবে কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। জানাবো কেন বিএনপি ছেড়ে জামাতে জোটে যোগ দিলেন, জানালেন অলি। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি জামাত জোটে অংশ হয়েছেন। আজ জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির নেতা কর্নেল অলি আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আমরা কাজ করেছি, কিন্তু তারা আমাদেরকে কোনো মূল্যায়ন করেনি। মাত্র 14 জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম, সেখান থেকে তারা 8 থেকে 10 জনকেও দিতে পারত। তাই আমাদের কথা না শোনায় আমরা জামাতে যোগ দিতে বাধ্য হয়েছি। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় আলাওয়ি বিক্ষোভে গুলিবর্ষণ, নিহত 3। পশ্চিম সিরিয়ায় আলাওয়ি সম্প্রদায়ে বিক্ষোভ চলাকালে গুলিবর্ষণে অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। হোমস শহরের একটি মসজিদে প্রাণঘাতী বোমা হামলার পর এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এমন হামলার ঘটনা ঘটল। এই হামলায় পুরো দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতারা। সোমবার 29শে ডিসেম্বর দুপুর 2টা থেকে পূর্ব ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অবস্থান গ্রহণ করতে থাকে। এর আগে টানা 3 দিন অবস্থান কর্মসূচি শেষে রোববার 28শে ডিসেম্বর রাত 10টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই সময় তিনি 4 দফা দাবি উত্থাপন করে আন্দোলন পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। 4 দফা দাবিগুলো হচ্ছে: 1. খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নকারী, সহযোগী ও আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় দেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। 4. সিভিল
মিলিটারি ইন্টেলিজেন্সের মতো ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে জানানো হয়েছে। তাই এ অবস্থায় সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। সেজন্য সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে। সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। সিরাজগঞ্জে প্রকাশ্যে দিবালোকে আব্দুর রহমান রিয়াদ ২০ নামের এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বিকালে শহরের নাজমুল চত্বর চৌরাস্তা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের সয়া ধানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় রিয়াদ চৌরাস্তা মোড় দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন। এ সময় বিভিন্ন দিক থেকে কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেরাপি দেয়া হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। সোমবার এই ৩ আসনে তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে কোনো কারণে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রজ্ঞাপন অনুযায়ী আজ ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফেনী ১, ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তি রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি আসন থেকে নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মজনু। রফিকুল আলম মজনু গণমাধ্যমকে বলেছেন, আজকে ম্যাডামের মনোনয়নপত্র জমা দেব এবং এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি, তবে জমা দেব কিনা তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপরে। আসলে কি করা যায় সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি। যেহেতু তিনি অসুস্থ রয়েছেন আর নতুন করে তিনি আদতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কি পারেন না সে ব্যাপারটিও খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। কেন বিএনপি ছেড়ে জামাতে যোগ দিলেন জানালেন কর্নেল অলি। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির কর্নেল অলি আহমেদ জামাতের জোটে অংশ হয়েছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তারা। এর আগে গত শনিবার দলটির প্রেসিডেন্ট সদস্যের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কেন এতদিনে মিত্রদের ছেড়ে জামাতের সঙ্গে জোটবদ্ধ হলেন অলি, এ নিয়ে চলছে নানা রকম বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অলি আহমেদ। বিষয়টি অলি আহমেদ জানিয়েছেন ১৪ জনের শর্টলিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি। এলডিপির পক্ষ থেকে জানানো হয়েছে জোটগত সমঝোতা লক্ষ্যে বিএনপি ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিল তারা। তবে এই তালিকা থেকে কাউকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কর্নেল অলি বলেছেন, আমরা বলেছিলাম ১৪ জনের মধ্যে যাদেরকে উন্মুক্ত রয়েছে তাদের মধ্য থেকে ৮ থেকে ১০ জনকে আপনারা আমাদেরকে দিতে পারেন। যদি ৮ থেকে ১০ জনকে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা মেনে নেব, কিন্তু দেখা যাচ্ছে যে সেটিও তারা করেনি। সুতরাং এই ব্যাপারটি জানার পরই তারা এই ব্যাপারটি নিয়ে আরও বেশি
জানতে আগ্রহ প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার পুরো বাংলাদেশটাকে সিস্টেমেটিকভাবে আরও নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলছেন এবং কর্নেল অলি আহমেদ তাই সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে বলে নিশ্চিত করেছেন কর্নেল অলি। তিনি বলেন, যেহেতু বিএনপি আমাদের মূল্যায়ন করেনি, সুতরাং বিএনপির সঙ্গে থাকা কোনো প্রশ্নই আসে না। এই ঘটনার পরই তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।